গত ৫-৭ বছর বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার পর পরবর্তীতে আমি চিন্তা করে দেখেছি যে এমন অনেক কথা, আমার কথা যেগুলো আমি বলেছি, মনে হয়েছে এই কথাটা এইভাবে না বললে এইভাবে বললে ভালো, এবং মনে মনে লজ্জিত হয়েছি। ভবিষ্যতের জন্য নিজেকে নিজে একটা সংশোধনী দিয়ে রেখেছি যে এই জায়গাটায় কথা এভাবে বলার চেষ্টা। আর এর মধ্যে নানান ইস্যু যখন আসে, ভাইরাল ইস্যু অথবা জটিল কোনো রাজনৈতিক অরাজনৈতিক ঝামেলাপূর্ণ ইস্যু তৈরি হয় বক্তব্যকে কেন্দ্র করে, বিশেষ করে আমাদের ঘরানার যারা মাহফিলে আলোচনা করেন, পলিটিক্যালি বক্তব্য দেন, প্রতিবাদমূলক কথা বলে, জ্বালাময়ী আলোচনা করেন, অথবা আলোচনার ভঙ্গিটা হয়তো জ্বালাময়ী না, কিন্তু আলোচনার মধ্যে তবুও কিছু সমস্যা চলে আসে। তখন সেগুলো নিয়ে পর্যালোচনা করতে আমার ভয় লাগে। এই ভয়টা এখনো কাজ করছে। আপনার সঙ্গে আমার যে কথা হচ্ছে সেখানে এটাই আমি শুরুতে উচ্চারণ করা দরকার মনে করি, যেটা একটা ভয় নিয়েই কথা বলছি, সংকোচ কাজ করে, দ্বিধা কাজ করে। তারপরে এটা আমার কাছে দরকার মনে হয়েছে। আমি কথা বলছি 2025-এর মে মাসের 6 তারিখ সন্ধ্যার পর। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, বিশেষ করে ইসলামকে কেন্দ্র করেই তো আমাদের আলোচকরা, আলেমরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, অরাজনৈতিক নেতৃবৃন্দ তারা কথা বলেন ময়দানে, মাঠে। বেশিরভাগ গোছালো কথা শান্তভাবে যারা বলেন, সমস্যাটা তাদের হয় না যদি ইচ্ছাকৃতভাবে সমস্যা তারা না করে। কিন্তু ঝামেলাটা হয় জোরালো আলোচনার বা প্রতিবাদমূলক সমাবেশ এবং জ্বালাময়ী বক্তব্য দেওয়ার, তখন উচ্ছ্বাস তৈরি করা, মানুষের মধ্যে জাগরণ তৈরি করার প্রয়োজনেও কথা এক মাত্রা থেকে আরেক মাত্রায় যেতে থাকে। অনেকটা এইসব সময় এখতিয়ারও কাজ করে। কথা প্রথমে উত্তেজনা তৈরি করা হয়, পরে কথা তাকে আরো উত্তেজিত করতে থাকে। অডিয়েন্সের একটা সারা জাগানো অনুভূতি বা অভিব্যক্তিও আরো উত্তেজনার ক্ষেত্র তৈরি করে। এগুলো ঘটে। এসব ক্ষেত্রে আমার একটা খুব বিনীত প্রস্তাব থাকবে, সেটা হলো আলেমদের কোনো মঞ্চে, মাহফিলে, আনুষ্ঠানিক কথাবার্তায় অশ্লীল কথা না বলা, অশ্লীল শব্দ ব্যবহার না করা, অথবা সামাজিকভাবে যে শব্দটাকে গালি হিসেবে ধরা হয়, এটার পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে যেতে পারে, এরকম কথা না বলাটা ভালো। সমালোচনার জন্য হলেও না বলাটা ভালো। হয়তো আলোচনাটায় রদ করা দরকার, প্রচন্ড প্রতিবাদ করা দরকার, পয়েন্ট ভিত্তিক তীব্র সমালোচনা করা দরকার। এমন ইস্যু সামনে চলে এসেছে, তবুও বাছাই করে করে এমন শব্দ ব্যবহার করার চেষ্টা করা যে শব্দটা আসলে নিজে গালি না, বিষয়টা গালির মতোই কিন্তু শব্দটা গালির মতো না। এই চেষ্টাটা করা আমার কাছে, আমাদের শ্রেণীর, আমাদের বয়সের যারা আছেন, আবার একটু কম বয়সী, একটু বেশি বয়সী, সমানেই কথা বলেন, বহু মানুষকে জাগ্রত করতে পারেন, তাদের খেয়াল রাখা। 2 নম্বর দিক হলো, ধরুন আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, অনেক সময় কথা বলতে গিয়ে এমন অনেক কথা বলা হয়ে যায়, এটা শুধু আমাদের অঙ্গনে না, অন্য অঙ্গনেও হয়, যে কথাটা আইন বিরোধী, অথবা যে কথাটা মামলাযোগ্য, অথবা যে কথাটাকে কঠিনভাবে ধরে ফেলা যায়। ওই কথাটা একটু ঘুরিয়ে বললেই, সংযমের সঙ্গে বা পরিমিতির সঙ্গে শব্দটাকে একটু ঘুরিয়ে বললেই এই পরিস্থিতি, অনাহুত পরিস্থিতি থেকে বেঁচে যাওয়া যায়। ওই জায়গাগুলোতে আমাদের খেয়াল রাখা। যেমন ধরুন বড় কোনো বাতিল শক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে অথবা দেশের কোনো জায়গায় আছে, তার সম্পর্কে কথা বলতে গিয়ে এক পর্যায়ে যদি একজন বক্তা বলতে থাকেন, আমি আপনাকে ফু দিয়ে উড়িয়ে দেব, অথবা আমি আপনাকে ধ্বংস করে ফেলব, এই কথাটা একটা জটিল কথা। এটা একটা আইনি পদক্ষেপের দিকে যাওয়ার মতো কথা, অথবা কখনো কখনো হাস্যকর কথাও হয়ে যায় যদি ব্যক্তিত্ব অনেক বড় হয়, পদ পদবীর দিক থেকে। এই কথাটাকে এইভাবে মুতাকাল্লিম, উত্তম পুরুষের দিকে নিসবত না করে কেউ যদি বলে, জনগণ আপনাকে বরদাস্ত করবে না, এ দেশে আপনার এই রাজনীতি চলবে না, ওই কথাটা তুলনামূলক উত্তেজনা কম তৈরি করতে পারে, কিন্তু আইন লঙ্ঘন অথবা অন্য কোনো ঝুঁকি তৈরি করা বা ঝামেলার মধ্যে পড়ে যাওয়ার জটিলতা থেকে এটা মুক্ত থাকে। এই জায়গাগুলো খেয়াল করার জন্য একজনকে যদি বলা হয়, আমি আপনাকে হত্যা করে ফেলব, জনগণ আপনাকে শেষ করে দেবে, হত্যা করে ফেলবে, তাহলে এটা একটা আইন বিরোধী কথা হবে নিশ্চিতভাবে, এবং এটা একটা ঝামেলা তৈরি হবে। যদিও এটা একটা উত্তেজনায় বলে ফেলেছে, মিন করে বলে নাই, মানে যিনি বক্তব্য দিয়েছেন তার ভেতরে এর কোনো অনুভূতিই নাই, কিন্তু উনি কথাটা বলে ফেলেছেন, অথবা অন্য কোনোভাবে বলেছেন, এই ধরনের শব্দ বলেছেন। এটা না বলে যদি উনি বলেন, এরকম করতে থাকলে আপনার রাজনৈতিক ব্যক্তিত্বের পরিণতি, শেষ পরিণতি ঘটে যাবে দেশে, আপনার রাজনৈতিক যে ভাবমূর্তি, এটা ধ্বংস হয়ে যাবে। একটু ঘুরিয়ে বললেই এটা ফৌজদারি আইনের যে ধারায় চলে যেত, ওই ধারায় এটা যাবে না।
3 নম্বর যে কথাটা আপনার কাছে বলতে চাই সেটা হলো, দেখেন, অনেক কথা ঢালাও করে না বলা উচিত। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের একটা আচরণে আপনি ক্ষুব্ধ হয়েছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এখন আগামীকাল বক্তব্যে আপনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিপদগামী। এটা একটা সমস্যা, এটা ঢালাও বক্তব্য হয়ে কয়েকজন ছাত্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক সংগঠনের 5 জন ছাত্রকে দেখা গেছে। আপনি এইভাবে কথাটা বললে আপনার কথাটা তখন তথ্যগতভাবে সঠিক হয়। আরেকটা হচ্ছে কথাটা আইনসঙ্গতও হয় এবং যৌক্তিক হয়, মুনাসিব হয় কথাটা বলা। কিন্তু ওইভাবে ঢালাওকরণ করে বলাটা মারাত্মকভাবে ক্ষতিকর, শত্রু বৃদ্ধি পায়, কথাটা বেঠিক হয়। হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহির একটা কথা আমার মনে পড়ে, সম্ভবত 1992-93 সনের দিকের কথা। কোনো একটা লেখা সম্পাদনার সময় তিনি আমাকে সরাসরি আমার একটা বাক্য সংশোধন করতে গিয়ে বলেছিলেন যে কাউকে গালমন্দ করা বা সমালোচনা করা, ঢালাও করে একটা সম্প্রদায়কে, ঢালাও করে একটা জাতিগোষ্ঠীকে না বলা। যদি তুমি তর্জমা করো, উনি আমাকে বলছেন তর্জমা করতে গিয়ে দেখো যে মূল এবারতে কথাগুলো এইভাবে আছে, তুমি এটাকে তোমার মতো করে একটু শ্রেণীবদ্ধ করে নিও যে এক শ্রেণীর দুষ্ট লোকেরা, এক শ্রেণীর রাজনীতিকেরা, এক শ্রেণীর বাম রাজনীতিকেরা, এইভাবে তুমি যদি কথাগুলো বলো তাহলে তোমার কথাগুলো সুন্দর হবে এবং সঠিক হবে এবং এটা কোনো রকমের আপত্তিকর হবে না। তো আমরা যদি এই জায়গাগুলোতে খেয়াল রাখি তাহলে সুন্দর হয়। 4 নম্বর আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, দেখেন, আমাদের বড় বড় সংগঠনগুলোর এবং বড় বড় মাহফিলগুলোর, বড় বড় মঞ্চগুলোর যেখানে নীতি নির্ধারণী বক্তব্য থাকবে এবং এখনকার মিডিয়ার যে সয়লাভ, সামাজিক মাধ্যম থেকে নিয়ে অনেক বক্তব্য তো অনেক জায়গায় লাইভ হতে থাকে, নিজেদের উদ্যোগেও হতে থাকে, টেলিভিশনগুলো সক্রিয় থাকে, ক্যামেরাগুলো সক্রিয় থাকে, রেকর্ডগুলো সক্রিয় থাকে। এরকম পরিস্থিতিতে নিজস্ব দায়িত্ব মনে করেই যাদের কথা একটু অসংযত বা অপরিমিত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে, আমি তাদেরকে অনুরোধ করব নোট করে কথা বলা। একদম লিখিত বক্তব্য অনেকে পড়তে চান না কেন, এটা একটা রিডিং পড়ার মতো হয় এবং যারা আসলে স্বতঃস্ফূর্ত সুন্দর বক্তব্য দিতে পারেন তাদের যেন হাত পা বাঁধা হয়ে যায়, তাদের খুব কষ্ট হয়। এটা আমি বুঝি, নিজের অভিজ্ঞতা থেকেও বুঝি যে নোট দেখে একটু ব্যাখ্যা করে কথা বললে যতটা স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, যদি একদম পুরো বক্তব্যটা লিখিত পড়ে বলতে হয় তাহলে স্বাচ্ছন্দ্য আরেকটু রহিত হয়, মনে হয় আমি বক্তব্য দিলাম না, আমি যেন লিখিত একটা স্ক্রিপ্ট পড়লাম। কিন্তু আমি অনুরোধ করব আমাদের এখন যারা কাজ করেন ময়দানে বড় রকমভাবে, জাতি যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের বক্তব্য রেকর্ড হয় এবং পরে ইস্যু হয়, ভালো হলেও মন্দ হলেও, তাদের কাছে অনুরোধ করব স্ক্রিপ্টেড বক্তব্য দেওয়ার চেষ্টা করুন, অথবা 2টা বা 3টা বা 4টা নোট করুন, ওই নোটের ভেতরে থেকে কথা বলুন এবং কোনো অবস্থাতেই পরিস্থিতিকে জাগ্রত করার জন্যে, অতিরিক্ত উত্তেজিত করার জন্যে ধারার বাইরে গিয়ে আইন লঙ্ঘনমূলক, অতি আক্রমণাত্মক অথবা জটিলতাপূর্ণ কথা না বলা। তাহলে আমাদের যে কাজটা করতে চাওয়া হয় ওই কাজটা করা হবে, তা না হলে করতে চাইবো আমরা একটা কাজ, হয়ে যাবে আরেকটা কাজ। আমি তরুণদেরকেও মনোযোগ দিতে বলবো এই জায়গাটায় এবং আমাদের বয়সীদেরকেও, একটু প্রবীণদেরকেও বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে যেই জায়গাগুলো প্রতিবাদের, গণসমাবেশের এবং মানুষকে জাগ্রত করার কাজগুলো আমাদের করতে হবে, আপনাদের করতে হবে। জাতির অনেক বড় খেদমতে আপনারা নিয়োজিত, আপনাদের খেদমতের ভূমিকাগুলো, পদক্ষেপগুলোকে আমি ছোট করে দেখার অধিকার রাখি না, এটা আমার জন্য উচিত না, অনুচিত হবে। কিন্তু শব্দ যেন নতুন জটিলতা তৈরি না করে, আলেম সমাজের প্রতি হাত আঙুল তাক করার একটা ক্ষেত্র রচনা না করে, একটা অসতর্ক শব্দ বা বাক্যের কারণে অথবা আইনি কোনো পদক্ষেপের শিকার হতে না হয়, এই জায়গাগুলোর দিকে চলুন আমরা স্বতঃস্ফূর্তভাবে খেয়াল করি। আমাদের গত বেশ কিছুদিন আমি অনেক জায়গাতেই দায়িত্বশীল কণ্ঠে এমন উত্তেজক বক্তব্য অথবা হাস্যকর বক্তব্য অথবা মানুষ তার সম্পর্কে খুব হালকা ধারণা নিয়ে আসবে এমন শব্দ আমি দেখেছি। এটা ভালো না, এটা থেকে বাঁচার চেষ্টা করা। এমনও আছে যে ওইটা কেউ আইনি পদক্ষেপ নেওয়ার হয়তো দরকার মনে করেন,
বিরোধী পক্ষের কেউ, অথবা কেউ এটাকে বড় করে আক্রমণ রচনা করার দরকার মনে করেন নাই, কিন্তু একটা হাসি রসিকতার উদ্রেক করেছে, একটা হালকা একটা অবস্থান নিয়ে এসেছে। দায়িত্বশীল জায়গাগুলোতে, এই জায়গার ক্ষেত্রগুলোতে অনেক বেশি সচেতনতা থাকলে আমাদের ফায়দা, আমাদের অঙ্গনের ফায়দা। যতটুকু সাংগঠনিক কাজ হচ্ছে, ইসলাম এবং দ্বীনকে নিয়ে ইতিবাচক পন্থায় আহ্বান করা এবং ইসলাম এবং দ্বীনের অনেক ইস্যুযুক্ত বিষয়ে, রাষ্ট্রীয় জাতীয় আলোচিত বিষয়ে, গণমাধ্যমগত বিষয়ে যে প্রতিবাদী বক্তব্য থাকে, সেই বক্তব্যগুলোকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে এই কয়েকটি জায়গায় আমরা যদি খেয়াল রাখি, তাহলে আমাদের জন্য অনেক উপকারজনক হবে, অনেক কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্র কথাগুলোকে কেউ যেন কষ্টের মাধ্যম হিসেবে, উপকরণ হিসেবে না নেন। আল্লাহ তাআলা দয়া করুন আমার উপরে, এবং আমার ভাই যারা বড় আছেন, যারা আমার সমবয়সী আছেন, যারা ছোট আছেন, সবাই বিষয়টার স্পর্শকাতরতা অনুভব করে এটার হেকমা এবং প্রয়োজনীয়তা, কৌশল, এই বিষয়গুলোকে বিবেচনা করে জনসমক্ষে তাদের বক্তব্য পেশ করবেন, এটা আমি আহ্বান রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জবানকে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।